সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভ্যাট এবং ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদের মোটামুটি 7 থেকে 10 দিন বিরতির পর আবার আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। তো ঈদের কিছুদিন আগে আমি মোটামুটি অডিট রিপোর্ট নিয়ে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেছি। যে অডিট রিপোর্ট প্রিপারেশান বিষয়টা নিয়ে আমরা স্লাইড আকারে বা এপিসোড আকারে 3টা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। যে অডিট রিপোর্ট তৈরি করবেন কিভাবে, অডিট রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত। আমি শুধুমাত্র একটা কোম্পানি অডিট রিপোর্ট তৈরি করে দিলাম বা অ্যাকাউন্টস তৈরি করে দিলাম, এখানে আর কি কি ভ্যাট বা ট্যাক্স রিলেটেড কমপ্লেন্সগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়েও মোটামুটি একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে ওই ভিডিওগুলোতে। তো আশা করছি ওই ভিডিও দেখে আপনারা অনেকটা উপকৃত হবেন। ইচ্ছে মতো শুধুমাত্র একটা অ্যাকাউন্টস তৈরি করে দিলাম তা কিন্তু নয়। এখানে ট্যাক্সের কী ধরনের কমপ্লেন্সগুলো করতে হবে, ভ্যাটের কী ধরনের কমপ্লেন্সগুলো করা উচিত, এই বিষয়গুলো, এবং একটা হেডে সর্বোচ্চ কতটুকু আপনি খরচ দেখাতে পারবেন বা ইনকাম দেখালে তার এগেনস্টে কী কী ডকুমেন্টস দিতে হবে, বা ভ্যাটের কমপ্লেন্সগুলোকে ভ্যাটের রিটার্ন জমা দিতে হবে কিনা, ভিডিএস কর্তন করা হয়েছে কিনা বা এআইটি কর্তন করা হয়েছে কিনা, এবং যে ব্যালেন্সটা দেখাচ্ছেন তার এগেনস্টে সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে ওই ভিডিওতে আরও বলা ছিল যে আমরা মোটামুটি একটা পুরো অডিট রিপোর্ট প্রিপারেশন অর্থাৎ অডিটেড অ্যাকাউন্টস তৈরি করা নিয়েই আমরা কথা বলবো, A to Z কথাগুলো বলার চেষ্টা করব। তাহলে কি হবে, আপনাদের অডিট রিপোর্ট বা অ্যাকাউন্টস তৈরি করা অনেকটাই ইজি হয়ে যাবে। অনেকেই বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন, কুইকবুক সফটওয়্যার ব্যবহার করেন, অথবা এছাড়া আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো তারা ব্যবহার করে থাকেন। সফটওয়্যার থেকে অটোমেটেড একটা অ্যাকাউন্টস জেনারেট হয়ে থাকে। যাই হোক, তো ওইখানে আসলে ট্যাক্সের প্ল্যানিং বা ভ্যাটের প্ল্যানিং নর্মালি করা হয় না, এটা আলাদাভাবে ট্যাক্সের ভ্যাটের কমপ্লেন্স করার জন্য বা প্ল্যানিংগুলো করতে হয়। যাই হোক, সেদিকে আমি যাব না। আমরা বেসিক্যালি আজকে কথা বলবো যে কোম্পানির অডিট রিপোর্ট যখন আমরা তৈরি করলাম, তো অডিট রিপোর্ট সাইন হয়ে গেল, এরপরে কি, অডিট রিপোর্ট সাইন হওয়ার পরে কোম্পানির রিটার্নটা সাবমিট করতে হবে। তাহলে কখন কোম্পানি রিটার্ন সাবমিট করবেন বা কোন সময়ের মধ্যে কোম্পানির রিটার্ন সাবমিট করতে হবে, এবং রিটার্ন সাবমিট না করলে কি হবে, এবং রিটার্ন সাবমিট যদি করেন বা রিটার্ন সাবমিটের সময় কি কি ডকুমেন্টসগুলো দিতে হবে, আদৌ কি শুধুমাত্র রিটার্ন এবং অডিটেড অ্যাকাউন্টস দিলেই হয়ে যাবে, না শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেই হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে পুরোপুরি এই বিষয়টুকু নিয়ে আজকে কথা বলবো। তাহলে আজকের টপিক্সটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনকাম ট্যাক্স রিলেটেড, অর্থাৎ কর্পোরেট একটা কোম্পানির ট্যাক্সের কী ধরনের কমপ্লেন্সগুলো করা লাগে, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি। তবে আজকের ভিডিওর টপিক্সটা হলো যে কখন কোম্পানির আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এবং যদি দাখিল না করেন তাহলে কী ধরনের জরিমানা হতে পারে, অথবা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন সাবমিট না করেন তাহলে টাইম এক্সটেন্ড করতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। এবং অডিট রিপোর্ট আমরা যখন ইনকাম ট্যাক্স অফিসে সাবমিট করব, অর্থাৎ রিটার্নের সাথে কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে, রিকোয়ার্ড ডকুমেন্টস, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন ভিউয়ার্স, আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কোম্পানির রিটার্নটা কখন বা কোম্পানির রিটার্ন জমা দেওয়ার ডেডলাইন কত, এবং ডেডলাইন পার হয়ে গেলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিট করতে না পারেন তাহলে কি করবেন, কিভাবে টাইম পিটিশন দিবেন, এই বিষয়টুকু নিয়েও কথা বলবো। এবং রিটার্ন দাখিল না করলে কী ধরনের জরিমানা হতে পারে বা কত টাকা জরিমানা হতে পারে, এবং কি কি ডকুমেন্টসগুলো দাখিল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে কোম্পানির আয়কর রিটার্ন কখন জমা দিতে হবে, এটা হলো আমাদের টপিকস। এছাড়াও এখানে দেখেন আমি কয়েকটা গ্রুপ পেজ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে অপশান বলে দিছি। সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে আপনি পাবেন ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল থেকে পাবেন, এবং গ্রুপ পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস
এই পেজ প্লাস হলো গ্রুপ পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস, এই যে মোটামুটি 2টা গ্রুপ পেজ এবং 2টা ফেসবুক পেজ, এইখান থেকেও আপনি মোটামুটি ভ্যাট এবং ট্যাক্স রিলেটেড ইনফরমেশানগুলো নিয়ে আপনি নিজেকে আপডেটেড করে নিতে পারবেন, বা আপনি কোম্পানির জন্য বা আপনার প্রতিষ্ঠানের জন্য বা ট্যাক্সের ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স রিটার্ন সেই বিষয়গুলো নিয়ে আপনি ট্যাক্সের প্ল্যানিংগুলো করতে পারবেন। এখানে ভিডিও প্লাস হলো কিছু কমেন্ট অথবা স্ট্যাটাস বা আপডেট করা হয়, কমেন্ট দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর দেওয়া হয়ে থাকে, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেতে পারেন। প্রত্যেক প্রাইভেট ও পাবলিক বা পার্টনারশিপ ফার্মের জন্য প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা না দেওয়া হলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোম্পানির জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলো 15ই জানুয়ারি, অর্থাৎ ওই বছর শেষ হওয়ার সপ্তম মাসের 15 তারিখ হলো কোম্পানি রিটার্ন জমা দেওয়ার লাস্ট ডেট। যেমন 2021 সালের জুলাই থেকে 2022 সালের 30শে জুন পর্যন্ত আমাদের ইয়ার এন্ডিং, তাহলে 12 মাস, 2021 সালের জুলাই থেকে 1 জুলাই থেকে 2022 সালের 30শে জুন পর্যন্ত সময়, তাহলে এই কোম্পানি রিটার্ন জমা দেওয়ার সময় হলো যে সর্বশেষ সময় রিটার্ন জমা দেওয়ার ডেডলাইন হলো 15ই জানুয়ারি 2023। তাহলে যারা 2020 সালের 1 জুলাই থেকে 2021 সালের 30শে জুনের রিটার্ন জমা দেওয়ার জন্য ডেডলাইন ছিল 15ই জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে, এবং যদি 15ই জানুয়ারির মধ্যে আপনি রিটার্ন জমা দিতে না পারেন তাহলে আপনি টাইম পিটিশন দিয়ে টাইম এক্সটেন্ড করে নিতে পারবেন 2 মাস, অর্থাৎ ডেপুটি কমিশনারের কাছে অফিসে আপনি জমা দিয়ে 2 মাস টাইম এক্সটেন্ড করে নিতে পারবেন। তবে এই বছরে নর্মালি প্রথমে 2 মাস সময় বাড়িয়ে নেওয়া হয়েছে, এবং 2 মাসের মধ্যে যারা অডিট রিপোর্ট কমপ্লিট করতে পারেন নাই তারা পুনরায় আবার 2 মাসের জন্য আবেদন করেছেন, তাদেরকেও অতিরিক্ত 2 মাস সময় দেওয়া হয়েছে। সেই অতিরিক্ত 2 মাস সময়ের সর্বশেষ সময় হলো 15ই মে 2022। এই 2022 অর্থাৎ 2022 সালের 15ই মে এর মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারলে, অর্থাৎ আপনি আর 82BB অর্থাৎ ইউনিভার্সাল সেলফ রিটার্ন জমা দিতে পারবেন না, তাহলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে 83 অর্থাৎ নর্মাল এর মাধ্যমে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। তাহলে কি নর্মালি রিটার্ন জমা দেওয়ার শেষ সময় হলো আপনার ইয়ার এন্ডিং, অর্থাৎ ওই বছর শেষ হওয়ার পরবর্তী সপ্তম মাসের 15ই তারিখ রিটার্ন জমা দিতে হবে। সেই হিসেব করলে দেখা যায় 15ই জানুয়ারি সময়। তো এই 2021-22 অর্থাৎ আমাদের ইনকাম ইয়ার হলো 2020-21 এবং আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 21-22। যাদের অডিট রিপোর্ট কমপ্লিট হয় নাই, অনেক প্রতিষ্ঠানই আছে যারা টাইম পিটিশন দিয়ে রাখছেন, অডিট রিপোর্ট কমপ্লিট করতে পারেন নাই, রিটার্ন দাখিল করতেও পারেন নাই, তবে 2 বার সময় বাড়িয়ে নিয়েছেন। প্রথমবার হলো ডেপুটি কমিশনারের কাছ থেকে, এরপরে জয়েন্ট কমিশনার পর্যন্ত আপনি প্রথমে ডেপুটি কমিশনার 2 মাস সময় বাড়িয়ে দিয়েছেন, এরপরে আবার জয়েন্ট কমিশনার 2 মাস, মোট 4 মাস সময় বাড়িয়ে সর্বশেষ রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলো 15ই মে 2022। যদিও 15ই মে সরকারি ছুটির দিন, অর্থাৎ আশা করছি 16ই মে পর্যন্ত আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। তাহলে কি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আমাদের ইউনিভার্সাল সেলফে 15ই মে পর্যন্ত রিটার্ন দেওয়ার সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অডিট রিপোর্ট কমপ্লিট করে রিটার্ন দাখিল করতে না পারলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে নর্মালি, অর্থাৎ 83-তে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম নির্দিষ্ট সময় কত, 15ই জানুয়ারি অর্থাৎ সপ্তম মাসের 15 তারিখ। এর মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আপনি 2 বার পর্যন্ত টাইম পিটিশন দিয়ে টাইম এক্সটেন্ড করে নিতে পারবেন, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আপনি ইউনিভার্সাল সেলফে রিটার্ন জমা দিতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনার নর্মালে রিটার্ন জমা দিতে হবে। এখানে আরও কিছু বিষয় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে কি হবে, যে রিটার্ন জমা না দিলে কি হবে। এখানে বলছে যে রিটার্ন জমা না দিলে যতদিন পর্যন্ত রিটার্ন জমা দেওয়া হবে না তার প্রতি 50 টাকা, যা 5000 টাকার বেশি হবে না। পুরাতন করদাতা হলে আগের বছরের যে আয়কর দেওয়া হয়েছে তার 50% পর্যন্ত বাড়তি জরিমানা দিতে হবে। তাহলে আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে কি হবে, রিটার্ন নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে আপনি টাইম পিটিশন দিয়ে টাইম বাড়িয়ে নেবেন, টাইম বাড়াতে পারবেন।
এরপরে টাইম বাড়িয়ে নির্দিষ্ট ওই সময়ের মধ্যে রিটার্ন জমা দিবেন, এবং তারপরেও যদি রিটার্ন জমা দিতে না পারেন তাহলে আপনি 82BB রিটার্ন জমা দিতে পারবেন না, তখন আপনাকে নর্মালি রিটার্ন জমা দিতে হবে। আর আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে কি হবে, প্রতিদিন 50 টাকা হিসেবে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম 5000 টাকা পর্যন্ত জরিমানা হবে। এবং পুরাতন করদাতার ক্ষেত্রে যে অর্থাৎ আগের বছরে যে আয়কর জমা দেওয়া হয়েছে তার 50% পর্যন্ত বাড়তি জরিমানা দিতে হবে। কোম্পানি রিটার্ন জমা দিতে কি কি লাগবে? এখানে অনেক, এটা একটা ভাস্ট কোশ্চেন যে কোম্পানি রিটার্ন জমা দিতে অনেক ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় রিটার্নের সাথে। তবে এখানে আমি নর্মালি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, অর্থাৎ কী কী ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে সংক্ষিপ্ত আকারে বলে নিই, একটা অডিট রিপোর্ট কমপ্লিট করতে হলে, অডিটেড অ্যাকাউন্টস কমপ্লিট করতে হলে প্রত্যেকটা ব্যালেন্স কনফার্ম করার জন্য আপনার সাপোর্টিং ডকুমেন্টস লাগে। সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু রিটার্নের সাথে জমা দেওয়া উচিত। কেমন, আপনার যখন সেলস রেভিনিউ কনফার্ম করেছেন, সেটা কিভাবে সেলস রেভিনিউ, যখন সেল করেছেন তখন 6.3 অর্থাৎ ভ্যাট রিটার্ন যে আমাদের বলি ভ্যাটের কমপ্লাইয়ের জন্য 6.3 দেন। তো অনুরূপভাবে 12 মাসের 6.3 যতগুলো আছে সবগুলো কমপ্লাই করলেই, কাউন্ট করলে আপনার সেল চলে আসবে। তার মানে ওইটাই হলো রিকোয়ার্ড ডকুমেন্টস। আপনি সেলস ইনভয়েস অর্থাৎ 6.3 অথবা 12 মাসের ভ্যাট রিটার্ন, অথবা আপনি যদি সেখান থেকে কনফার্ম করতে না পারেন, কিছু মোরালেস ব্যালেন্স অনেক কম বেশি হতে পারে, রিসিভেবলের ব্যালেন্স থাকতে পারে, বিভিন্ন কিছু, আপনি সেখান থেকে ব্যাংক রিকনসিলিয়েশন করে কনফার্ম করতে পারেন। এছাড়াও আপনি কি করবেন, আপনার লেজার থাকবে, সেলসের একটা লেজার থাকবে, 12 মাসের লেজার সেলস যোগ করলে অটোমেটিক ব্যালেন্স চলে আসবে। এরকমভাবে প্রত্যেকটা আইটেম অর্থাৎ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে আপনার যে ব্যালেন্সগুলো অর্থাৎ রেভিনিউ হোক, এক্সপেন্স হোক, প্রত্যেকটা আইটেমের ব্যালেন্সটাকে সাপোর্ট করার জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার, যে যে ডকুমেন্টসগুলো আছে, সেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে কোম্পানি রিটার্ন সাবমিট করার সময় দাখিল করতে হবে। এটা কিন্তু একবারে অ্যাজ এ হোল কথাবার্তা। এরপর আমরা স্পেসিফিক কয়েকটা উদাহরণ দিয়ে বলবো। সেটা হচ্ছে কোম্পানির ব্যাংক স্টেটমেন্টসের কপি, অর্থাৎ কোম্পানির যতগুলো ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টগুলো আপনাকে রিটার্নের সাথে দিতে হবে। কোনো অ্যাকাউন্টস হাইড করা যাবে না। কোনো অ্যাকাউন্টস যদি হাইড করে থাকেন তাহলে পরবর্তীতে যদি এনবিআরের অর্থাৎ ট্যাক্স অফিসের কোনো সন্দেহ হয়, তাহলে ট্যাক্স অফিস বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই কোম্পানির নামে কতগুলো ব্যাংক অ্যাকাউন্টস আছে সেগুলো কিন্তু তলব করে ইনফরমেশনগুলো নিতে পারবেন। তাহলে যদি দেখা যায় কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি হাইড করেছেন যেখানে অনেক টাকা লেনদেন হয়েছে, তাহলে কিন্তু এটা ইনকাম ফ্রম আদার সোর্সে দিয়ে কোম্পানির স্ল্যাব রেটে ট্যাক্স হয়ে যাবে। এজন্য মাইন্ডেড, কোনো অ্যাকাউন্টস হাইড করার পূর্বে অবশ্যই প্ল্যানিং করবেন যে আপনার হাইড করা কতটুকু যুক্তিসঙ্গত, হাইড করা উচিত কিনা। আমি আইনগতভাবে লিগালি বলবো হাইড করবেন না, হাইড করলে ফিউচারে আপনারা বিপদে পড়ে যাবেন। 2, কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট দেবেন। কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, কোম্পানির ট্রেড লাইসেন্সের কপি, কোম্পানির আয় ব্যয়ের রসিদের কপি, আয় এবং ব্যয়ের যতগুলো রসিদ বা 6.3 যেটা আমরা অ্যাকাউন্টস তৈরি করার জন্য খুব ইজিলি একটা ট্র্যাকিং আছে, সেটা হচ্ছে কি যে আপনি 12 মাসের ভ্যাট রিটার্নের যতগুলো সেলস করেছেন, যতগুলো কস্ট অফ সেলস মানে পারচেস করেছেন, এছাড়া অন্যান্য যে খরচগুলো করেছেন, সেখান থেকে মোটামুটি একটা ট্র্যাকিং আসা সম্ভব। অডিটেড আয় ব্যয় হিসাব এবং ব্যালেন্স শিটের কপি, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টসটা তৈরি করেছেন সেখানে আয় ব্যয় অর্থাৎ ইনকাম স্টেটমেন্টস রয়েছে, ফিনান্সিয়াল পজিশন রয়েছে এবং অনার সিকিউরিটি স্টেটমেন্ট রয়েছে। তো সেইখানে আপনার ইনকাম অ্যান্ড এক্সপেন্স কনফার্ম করেছেন। ইনকাম কিভাবে কনফার্ম করলেন, নিশ্চয়ই এর একটা সাপোর্টিং ডকুমেন্টস আছে, সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু এই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসের সাথে দেওয়া উচিত। এবং ব্যালেন্স শিট, ফিনান্সিয়াল পজিশন যেটাতে অ্যাসেটস লাইবিলিটিস, কোনো অ্যাসেট অ্যাডিশন হলো কিনা, লাইবিলিটি কত টাকা, লাইবিলিটির এগেনস্টে ব্যাংক স্টেটমেন্টগুলো, মানে এক কথায় অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসকে সাপোর্ট করার জন্য সমস্ত ডকুমেন্টসই কিন্তু আপনাকে দেওয়া উচিত। 7, এরপরে আমি মোটামুটি কিছু কনসেপ্টগুলো দেওয়ার জন্য কয়েকটা টপিকস বলে দেবো, অর্থাৎ আয় এবং ব্যয়ের করার জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে। যেমন রেভিনিউ বা ইনকাম কনফার্ম করার জন্য সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ রেভিনিউ বা ইনকাম কনফার্মের জন্য আপনি রেভিনিউ কীভাবে কনফার্ম করলেন বা ইনকাম কীভাবে কনফার্ম করলেন তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে কিনা সেটা দিবেন। কর্মকর্তা কর্মচারীদের বেতন কনফার্ম করার জন্য 108 ফর্ম দিতে হবে।
তার মানে 108A ফর্মটা কি করতে হবে আপনাকে দিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের আপনি ইচ্ছা করলে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের বেতন বেশি দেখাইতে পারেন না অথবা কম দেখাইতে পারবেন না, কারণ আপনার প্রতিষ্ঠানের দেখতে হবে যে আপনার প্রতিষ্ঠানে কতগুলো স্টাফ, তাদের বেতন কত টাকা করে, 20,000 টাকার বেশি কিনা, এবং তাদের টিন সার্টিফিকেট আছে কিনা, এবং তাদের বেতনটা ব্যাংকিং চ্যানেলে দেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই বিষয়গুলো কিন্তু থাকবে। তো সেইখানে এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কনফার্ম করার জন্য এখানে দুইটা বিষয় রয়েছে, 108A এবং 108। 108 হলো যে একটা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতনের বিবরণী, বেতন যে দেখাচ্ছেন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে, সেই কতগুলো স্টাফ, কতগুলো টিন সার্টিফিকেট আছে, কতগুলো টিন সার্টিফিকেট নেই, সেই 108 ফর্মটা ওর সাথে অ্যাটাচ করে দিলেই মোটামুটি ওইটাকে সাপোর্ট করবে। এছাড়াও আপনি যে রিটার্ন যে 108A, এটা হলো যে আপনার যে সকল কর্মকর্তা কর্মচারী বা ডিরেক্টর সহ যাদের টিন সার্টিফিকেট রয়েছে রিটার্ন দাখিল করেছেন, সেই রিটার্ন দাখিলকৃত রিটার্নের আপনার পুরো ব্রেকডাউন দিতে হবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার, স্টাফের নাম, ডেজিগনেশন কি, টিন নাম্বার, রিটার্ন কবে দাখিল করছেন, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই বিষয়গুলো কিন্তু 108 ফর্মে থাকে, সেটাও কিন্তু ফর্মটা দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে, তাহলে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সকে সাপোর্ট করবে, ওই খরচটাকে ডিসঅ্যালাউ করা হবে না। তারপর বলা হয়েছে অডিট রিপোর্টে প্রত্যেক আইটেম এর ব্যালেন্স কনফার্ম করার জন্য সাপোর্টিং ডকুমেন্টসের কপি, যেমন ইলেকট্রিসিটি এর জন্য ইলেকট্রিসিটি বিল, আপনি একটা ইলেকট্রিসিটি এক্সপেন্স চার্জ করেছেন যে 50,000 টাকা, এখন 50,000 টাকা 12 মাসের যে ইলেকট্রিসিটি বিল আছে সেটা যোগ করলে কি 50,000 টাকা হয় কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এরপরে বলি ইন্টারনেট বিল, ইন্টারনেট বিলের জন্য আপনি একটা ইন্টারনেট বিল নামক একটা হেড জেনারেট করেছেন ইনকাম স্টেটমেন্টে, তাহলে ইন্টারনেট বিলের যে কপি, সেই কপি আছে কিনা, এই ইন্টারনেট বিলের সাথে আপনার ভ্যাট ট্যাক্সের যে কমপ্লায়েন্স সেটা আপনি করেছেন কিনা। অফিস রেন্টের এগ্রিমেন্ট, অর্থাৎ অফিস রেন্ট এক্সপেন্স চার্জ করেছেন, সেখানে অফিস রেন্টের জন্য এগ্রিমেন্ট আছে কিনা, এগ্রিমেন্টের কপি, টিডিএস 5% হারে টিডিএস কর্তন করা হয়েছে কিনা, টিডিএস এর চালান থাকবে, ভিডিএস এর জন্য ভ্যাট চালান থাকবে, এই ডকুমেন্টসগুলো আছে কিনা তার সাথে কিন্তু আপনাকে দিতে হবে। গ্যাস বিল থাকলে 12 মাসে 12টি গ্যাস বিল আপনি কপি দিয়ে দিবেন। ইনকামের বিপক্ষে কোনো ট্যাক্স কর্তন করা হলে তার সার্টিফিকেটের কপি, অর্থাৎ আপনি রেভিনিউটাকে যে কনফার্ম করতেছেন, যেটা আমি বললাম 12 মাসের ভ্যাট রিটার্ন যোগ করলে যে রেভিনিউটা হবে, সেখানে কিন্তু ট্যাক্সের কমপ্লায়েন্স আছে, ভ্যাটের কমপ্লায়েন্সও আছে। আমি এখানে জাস্ট বলেছি যে ট্যাক্স কর্তন করা হলে সেই ট্যাক্সের ট্রেজারি চালানের কপি, ভ্যাট কর্তন করা থাকলে ভ্যাটের চালানের কপি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওর সাথে দেওয়া যুক্তিসঙ্গত, আদারওয়াইজ ওই ইনকামটাকে ট্যাক্স অফিস কিন্তু কনফার্ম করতে পারবে না। কনফার্ম করে আপনাকে দিতে হবে আমার ইনকাম এত, এই ইনকামের এগেনস্টে কতগুলো ডকুমেন্টস, ট্যাক্স কর্তন করা হয়েছে কত, ভ্যাট কর্তন করা হয়েছে কত, এইটার সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিলেই কিন্তু ট্যাক্স অফিস ইজিলি ট্র্যাক করতে পারবে বা ইজিলি বুঝতে পারবে। ইনকামের বিপক্ষে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করে দিতে হবে। আপনার ব্যাংকে অনেক হিউজ ট্রানজ্যাকশন হয়েছে, এখন হিউজ ট্রানজ্যাকশন কি সবগুলোই কি ইনকাম কিনা, যদি আপনি ব্যাংক রিকনসিলিয়েশন না করে দেন তাহলে কিন্তু টোটাল ডিপোজিটকে টোটাল ডিপোজিটকে ইনকাম হিসেবে ট্রিট করে তার উপরে কিন্তু ট্যাক্স চার্জ করে দেবে। এই জন্য ব্যাংক রিকনসিলিয়েশন করে দেখতে হবে যে ব্যাংকের লোনগুলোও এখানে ডিপোজিট হয়েছে কিনা বা পার্সোনাল কোনো ব্যাপারগুলো এখানে ইনক্লুড হয়েছে কিনা, সেজন্য আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন করে দিতে হবে যে আপনার যে রেভিনিউ, সেই রেভিনিউয়ের মোটামুটি একটা অ্যাডজাস্টেবল পজিশনে থাকবে। কস্ট অফ সেলসের এর জন্য সাপোর্টিং ডকুমেন্টস এবং ট্যাক্স কর্তন করা হলে, যদি ট্যাক্স কর্তন করা হয়ে থাকে তাহলে যদি ট্যাক্স কর্তন করা হয়ে থাকে তাহলে ট্যাক্সের চালান, এবং ভ্যাট কর্তন করা হয়ে থাকলে ভ্যাটের চালান, এবং এই ট্যাক্স ভ্যাটের জন্য আলাদা কিন্তু একটা সার্টিফিকেট উনি দিতে পারেন, যে প্রতিষ্ঠান কর্তন করবে সেই সার্টিফিকেট বা একটা স্টেটমেন্ট আকারেও তৈরি করে দিতে পারবেন। তাহলে কি যে কস্ট অফ সেলস, অর্থাৎ আপনি যে পারচেস করছেন সেই পারচেসের এগেনস্টে 12 মাসে যতগুলো 6.3 দিয়ে পারচেস করেছেন সেই 6.3 সাপোর্টিং থাকবে, এবং আপনি এটার একটা লেজার বা সামারি আকারে করে দেবেন 12 মাসে এতগুলো পারচেস করেছেন, তার এগেনস্টে ভ্যাট কত, ট্যাক্স কত, সেটাও যদি আপনি একটা ওয়ার্কিংস বা লেজার তৈরি করে দেন, তার সাথে ভ্যাট কত, ট্যাক্স কত, তাহলে কি ওই ডকুমেন্টসটা দিয়েই কিন্তু কস্ট অফ সেলসটাকে কনফার্ম করা যাবে। এরপরে বলি ইনকাম স্টেটমেন্টে অনেক আইটেমগুলো রয়েছে, এখানে জাস্ট স্যাম্পল বেসে কয়েকটা বলবো। সেটা হলো ট্রাভেলিং এক্সপেন্স বা ভ্রমণ বিলের সাপোর্টিং ডকুমেন্টসটা কি।
আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করেছেন, সে একজন স্টাফ ঢাকা থেকে অন্য কোথাও রংপুর ডিভিশন বা ময়মনসিংহ বা অন্য কোথাও গিয়েছে, তাহলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু উনি কি বাসে গেছে না ট্রেনে গেছে, সেখানেও কিন্তু একটা ট্রাভেলিং ডকুমেন্টস কিন্তু থাকবে, সেটা কিন্তু প্রতিষ্ঠানে থাকা উচিত। এজন্য বলা হয়েছে সাপোর্টিং ডকুমেন্টস। মাস ওয়াইজ মোবাইল বিলের সাপোর্টিং ডকুমেন্টস যদি থাকে সেটাও আপনি দিবেন। অফিস এক্সপেন্স বিলের সাপোর্টিং ডকুমেন্টস, রিপেয়ার ও মেইনটেনেন্স বিলের সাপোর্টিং ডকুমেন্টস, প্রিন্টিং ও স্টেশনারি এক্সপেন্সের সাপোর্টিং ডকুমেন্টস। দেখেন অফিস এক্সপেন্স কী ধরনের এক্সপেন্স, তার একটা সাপোর্টিং ডকুমেন্ট থাকবে। রিপেয়ার মেইনটেনেন্স যার কাছ থেকে করাই নিয়েছেন, সেই রিপেয়ার মেইনটেনেন্সের জন্য আপনি 6.3। এখন ডকুমেন্টস বলতে কি বোঝাচ্ছেন? এই ডকুমেন্টসটা কি যার কাছ থেকে আপনি সার্ভিসটা নিয়েছেন সেই প্রতিষ্ঠান আপনাকে 6.3 দিবে। তো 6.3 12 মাসে যে 6.3 সেগুলো যোগ করলেই কিন্তু রিপেয়ার মেইনটেনেন্স বের হয়ে আসবে, অথবা তার একটা লেজার আপনার থাকবে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 12 মাসে যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আপনি পারচেস করেছেন, স্টেশনারি বা প্রিন্ট করে নিয়েছেন, তার সাপোর্টিং ডকুমেন্ট 6.3 প্লাস হলো আপনি এর যে রিকোয়ার্ড ডকুমেন্টস অথবা তার একটা লেজার আপনি তৈরি করে দেন যে আমার এই যে একটা ট্রায়াল ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাকাউন্টসটা তৈরি করা আছে, তাহলে ইজিলি ট্র্যাক হবে। তাহলে কি হলো, ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করছেন এবং ওইটার এগেনস্টে আপনি সাপোর্টিং ডকুমেন্টসগুলো সুন্দরভাবে ট্র্যাক করে রাখেন। তাহলে কি যখন সিএ ফার্ম অডিট করবে বা সিএ ফার্মে অ্যাকাউন্টসটা সাইন করবে, যেমন এই বছরে অডিটেড অ্যাকাউন্ট সাইন করতে গিয়ে কিন্তু সিএ ফার্মগুলো রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো ওনারা কিন্তু চাচ্ছে, ভ্যাটের কমপ্লায়েন্স, ট্যাক্সের কমপ্লায়েন্স 6.3, তারপরে এছাড়া আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো সেগুলো আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু সিএ ফার্মের প্লাস হলো এনবিআরকে মানে সন্তুষ্ট করার জন্যই বা ওই অ্যাকাউন্টসটাকে সাপোর্ট করার জন্যই কিন্তু এই ডকুমেন্টসের কথা বলা আছে। এটা কিন্তু মানে রিকোয়ার্ড ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো দিলে যে অ্যাকাউন্টসটা তৈরি করবেন সেই অ্যাকাউন্টসের ব্যালেন্সটাকে কনফার্ম করে দেবে যেমন সিএফএম, অনুরূপভাবে এই এক্সপেন্সটাকে কনফার্ম করে দেবে কি এনবিআর, যে ট্যাক্স অফিস দেখবে যে মোটামুটি ঠিক আছে যে এই ব্যালেন্সের সাথে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ট্র্যাক করে দেবেন। তাহলে কি হলো, আপনার ব্যালেন্সগুলো বুঝতে পারলো। এছাড়া এই অডিটেড অ্যাকাউন্টস আবার কিন্তু ভ্যাট অফিসেও দিতে হবে, কারণ এটা আপনি জেনে থাকবেন অলরেডি আপনার আমাদের যে মানে মূল্য সংযোজন করার সম্পর্ক শুল্ক আইন যেটা 2012 এবং বিধিমালা 2018, সেখানে কিন্তু গত বছর একটা সংশোধনীতে বলা হয়েছে, একটা ধারাতে পরিবর্তন রয়েছে যে ওই ইয়ার শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে কিন্তু অডিট রিপোর্ট কিন্তু ভ্যাট অফিসেও দিতে হবে। তাহলে ভ্যাট অফিসে যে খরচগুলো আপনি অডিট রিপোর্ট দেবেন সেখানেও কিন্তু ভ্যাটের কমপ্লেন্সগুলো আছে কিনা সেটাও কিন্তু ওনারা ধরে বসবে। এখন আপনি অডিট রিপোর্ট ট্যাক্স অফিসে দিচ্ছেন, দেওয়ার সময় হয়তো আপনি ট্যাক্সের কমপ্লেন্সগুলো করে দিচ্ছেন কিন্তু ভ্যাটের কমপ্লেন্সগুলো করতেছেন না, এই অডিট রিপোর্ট পাওয়ার পর কিন্তু ভ্যাট অফিসও কিন্তু ধরে বসবে যে এই খরচগুলোর কিন্তু ভ্যাটের কমপ্লেন্সগুলো করেছেন কিনা। এই জন্য সাপোর্টিং ডকুমেন্টস বলতে শুধু বিল না, এটার জন্য ট্যাক্সের কমপ্লেন্সগুলো করেছেন কিনা, তাহলে ট্যাক্সের ডকুমেন্টস অর্থাৎ ট্রেজারি চালানের কপি থাকবে, ট্যাক্স কর্তন করা হয়ে থাকলে ভ্যাটের ক্ষেত্রে ভ্যাটের কমপ্লেন্সগুলো থাকবে, ভ্যাটের ট্রেজারি চালান থাকবে অথবা 6.3 থাকবে, 6.6 থাকবে, এই যে ব্যাপারগুলো কমপ্লেন্সগুলো থাকবে। প্লাস হলো আপনার রেজিস্টার খাতাপত্রগুলো কিন্তু ভ্যাট অফিস দেখবে। এই জন্য বলা হয়েছে মোটামুটি এটা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে যে ডকুমেন্টসগুলো বলতে আসলে এক্স্যাক্টলি এই ডকুমেন্টস না, আপনার এই ব্যালেন্সটাকে কনফার্ম করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার সবগুলো দিতে হবে। এরপরে বলা হয়েছে ফ্রি স্যাম্পল বা স্যাম্পল এক্সপেন্সের সাপোর্টিং ডকুমেন্টস, কী ধরনের ফ্রি স্যাম্পল দিলেন, কোথায় দিলেন, তার ডকুমেন্টসগুলো থাকবে। প্রমোশনাল এক্সপেন্স, আপনার প্রতিষ্ঠানের প্রমোশনাল কী ধরনের কাজ করেছেন, যদি প্রমোশনাল এক্সপেন্স যদি আপনার অডিটেড অ্যাকাউন্টসে থাকে তাহলে এর সাপোর্টিং ডকুমেন্টসগুলো কী হতে পারে সেই ডকুমেন্টসগুলো আপনি বুঝবেন। বা ওই ব্যালেন্সটাকে কনফার্ম করেছেন কিভাবে, আপনি তো ইচ্ছা করলেই ব্যালেন্সটা আপনি মেকানিজম করে বা ব্যালেন্স বসানে, যদিও আপনি আপনার মতো বসেছেন কিন্তু সেটাকে কনফার্ম করে অবশ্যই দিতে হবে তার সাপোর্টিং ডকুমেন্টস। ইনফরমেশন টেকনোলজি বা অর্থাৎ আইটি এক্সপেন্ড, ইনফরমেশন টেকনোলজি ইনেবল সার্ভিস, এর জন্য আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে আইটি সার্ভিস নিয়েছেন সেই প্রতিষ্ঠানের কাছ থেকে 6.3 নিয়েছেন কিনা, সেই প্রতিষ্ঠানের ট্যাক্স কর্তন করেছেন কিনা বা ট্যাক্স আছে কিনা, এই ওনার কাছ থেকে বিল ভাউচার নিয়েছেন কিনা সেগুলো দেখতে হবে। ব্যাংক ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট ইনকাম, এর সাপোর্টিং ডকুমেন্টস এবং এর ওয়ার্কিংস। এটার ক্ষেত্রে আপনার যে ব্যাংকের কাছ থেকে লোন নেবেন সেই ব্যাংক আপনাকে একটা হয়তো সার্টিফিকেট দিবে যেখানে বলে দিবে যে সারা বছরে এত টাকা ব্যাংক ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে, ব্যালেন্স এত টাকা লোন দেওয়া হয়েছে, তার মানে এখানে থাকতে পারে লোন ব্যালেন্স থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে এবং যখন ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হবে সেখানে আপনার এটার জন্য আপনি আবার আলাদাভাবে ওয়ার্কিংস করতে পারেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট ধরে কত টাকা ইন্টারেস্ট হয়েছে, কত টাকা এআইটি কর্তন করা হয়েছে, ব্যাংক ইন্টারেস্ট এক্সপেন্স কত, ব্যাংক লোন কত, এই ব্যাংক
ব্যাংক স্টেটমেন্ট থেকে মোটামুটি পেয়ে যাবেন। এছাড়াও লোনের জন্য ব্যাংক আলাদাভাবে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটগুলো আপনাকে রিটার্নের সাথে ইনক্লুড করতে হবে। ডকসার যদি থাকে সাপোর্টিং ডকুমেন্টস, এই মোটামুটি আমরা চেষ্টা করেছি স্যাম্পল বেসিসে কিছু বলার জন্য যে এই বিষয়গুলো আপনার থাকবে। এর বাইরেও কিন্তু অনেক খরচ আছে, জাস্ট আমি স্যাম্পল বলে দিছি যে আপনার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টকে সাপোর্ট করার জন্য বা ব্যালেন্সটাকে সাপোর্ট করার জন্য যে যে ডকুমেন্টসগুলো থাকে সেই ডকুমেন্টসগুলো অডিটেড, অর্থাৎ যেমন সিএ ফার্মকে দেওয়া উচিত, অনুরূপভাবে এনবিআরকে অর্থাৎ ভ্যাট অফিস প্লাস হলো অর্থাৎ ট্যাক্স অফিস প্লাস হলো ভ্যাট অফিস, ওনারাও তো এই বিষয়গুলো জানতে চাইবে। এই জন্য ট্যাক্স অফিসে রিটার্ন যখন জমা দেবেন এই রিকর্ড ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু রিটার্ন জমা দেওয়া উচিত। তাহলে কি হবে, ট্যাক্স অফিস বুঝবে যে এর এগেনস্টে এই খরচ, অর্থাৎ এই খরচের এগেনস্টে এই ডকুমেন্টস, এই খরচের এগেনস্টে এই ডকুমেন্টস, এটার এগেনস্টে ট্যাক্স কর্তন করা হয়েছে কিনা, এর এগেনস্টে ভ্যাট কর্তন করা হয়েছে কিনা, এর এগেনস্টে ট্যাক্সের প্রভিশন রাখা হয়েছে কিনা, এই পুরোপুরি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে ব্যালেন্স কনফার্ম করার জন্য আপনার প্রত্যেকটা খরচের এগেনস্টে যে ব্যালেন্স আপনি লিপিবদ্ধ করে অডিটেড অ্যাকাউন্টস তৈরি করে নিয়েছেন, সেই ব্যালেন্সটাকে কনফার্ম করার জন্য, সাপোর্ট করার জন্য যে রিকোয়ার্ড ডকুমেন্টস আপনার কাছে আছে সমস্ত ডকুমেন্টসগুলোই কিন্তু ট্যাক্স রিটার্নের সাথে ট্যাক্স অফিসে জমা দিবেন। আদারওয়াইজ আপনার ওই খরচটাকে উনি ডিসঅ্যালাউ করে ফেলবেন। অর্থাৎ যেখানে যেমন আপনার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রে কমপ্লায়েন্সের ক্ষেত্রে 108-এর এ ফর্ম না দিলে কিন্তু ওই খরচটাকে আপনি দাবি করতে পারবেন না। অনুরূপভাবে অফিস রেন্টের এগেনস্টে যেমন অফিস রেন্টকে কনফার্ম করতে হলে যেমন ট্যাক্স কর্তন করতে হবে, অনুরূপভাবে ভ্যাট কর্তনও করতে হবে। এরকম প্রত্যেকটা খরচের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স এবং ভ্যাটের কমপ্লায়েন্সগুলো আপনাকে করতে হবে। আদারওয়াইজ দুইটা পক্ষই অর্থাৎ ভ্যাট অফিসে ধরবে, আপনাকে ট্যাক্স অফিসে ধরবে। ট্যাক্স অফিস দেখবে কমপ্লেন্সগুলো করেছেন কিনা, কমপ্লেন্স না করলে খরচগুলোকে ডিসঅ্যালাউ করবে, ডিসঅ্যালাউ করলে ইনকাম ফ্রম আদার সোর্স হয়ে সেটার উপর কিন্তু কোম্পানি স্ল্যাব রেটে ট্যাক্স হয়ে যাবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো যে ভ্যাটের কমপ্লেন্সগুলো না করলে কিন্তু পরবর্তীতে ভ্যাট অফিসে অডিট রিপোর্ট ধরে ধরে প্রত্যেকটা খরচের এগেনস্টে কোন হেডে কতটুকু ভ্যাট অ্যাপ্লিকেবল সেই ভ্যাটটা কিন্তু আপনার 5 বছরের যে কোনো সময় ফাইলটা অডিটে ফেলে এই তথ্যগুলো আপনার কাছ থেকে নিবে, প্লাস হলো আপনার কাছ থেকে ভ্যাট ক্লেম করবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন একটা কোম্পানির ইনকাম অর্থাৎ আয়কর রিটার্ন কখন জমা দিতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারেন তাহলে সময় বাড়িয়ে নেবেন এবং সময় বাড়িয়ে ওই সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন। কিন্তু রিটার্ন জমা দিতে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারলে অথবা জমা না দিলে কত টাকা জরিমানা হবে এবং রিটার্ন জমার সময় কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে, এই পুরোপুরি বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে যখন ভিডিওগুলো তৈরি করা হবে তখন প্রত্যেকটা ভিডিওতে আশা করছি অডিটেড অ্যাকাউন্টস, আপনার পার্সোনাল অ্যাসেসমেন্ট, কর্পোরেট অ্যাসেসমেন্ট, প্রত্যেকটা বিষয়গুলো ভ্যাট, ট্যাক্স, কাস্টমস প্রত্যেকটা বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। চ্যানেলের সাথে থাকার জন্য আবারও সবাইকে অশেষ ধন্যবাদ। এবং এই পেজে আপনাদের 2টা ফেসবুক পেজ এবং 2টা গ্রুপ পেজের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরও এখান থেকে পেয়ে যেতে পারেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।